প্রেম স্পৃহা পর্ব ২ লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। আয়রান কোমরের শাড়িটা টান মারতেই রোজের কোমর উন্মুক্ত হয়ে শাড়ির একাংশে এল আয়রান হাতে। রোজ বিস্ময় নিয়ে চাইল। ২ পা পিছিয়ে দ্রুত শুধাল, শাড়ি আমি পরতে পারি আয়রান ভাই, আপনাকে পরাতে হবে না। আয়রান হাসে। সাদা শাড়িটা একফাঁকে বিছানায় রেখে তাকায় রোজের বিস্মিত মুখটার দিকে। এক আধবার চোখ রোজের ধবধব ফর্সা কোমরের একাংশেও। আয়রান শুকনো ঢোক গিলে। কোমর গুজে থাকা শাড়ির বাকি অংশটা রোজ চেপে ধরেছে ততক্ষণে। আয়রানের দৃষ্টি লক্ষ্য করে উন্মুক্ত কোমরটাও ঢাকার চেষ্টা চালাল প্রাণপণে। স্পষ্ট স্বরে বলল, বললাম তো রাজি আমি। ছাড়ুন শাড়ি। আয়রান, শাড়ি ছাড়ুন এক্ষুনি। আয়রান ছাড়ল না। ওভাবেই শাড়িতে টান দিয়ে রোজকে আঁকড়ে ধরল। অতঃপর মুখ নামাল। রোজের কানের কাছে ফিসফিস স্বরে বলল, কি করলি রোজ? আমাকে তো পাপী বানিয়ে দিলি। বিয়ের আগেই তোর কোমর পেট সব দেখিয়ে দিলি। ঠিক এখন আমি বিয়ে পর্যন্ত অপেক্ষা করব এই অস্থিরতা নিয়ে? রোজ খুবই সূক্ষ্ম চাহনিতে তাকায় এবারে। দাঁতে দাঁতে পিষে সে আয়রানের দিকে তাকায়। অতঃপর শরীরের সমস্ত শক্তি দিয়ে আয়রানকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে বলল, আমি বিয়েটা করব কেবলই আপনার জীবনটা তছনছ করার জন্য আয়রান খান। আপনার সঙ্গে রোমান্স করার জন্য নয়। আপনি শুধু দেখবেন আপনার জীবনটার কি হাল করব আমি। রোজ আয়রানকে ঠেলে সরাতে চাইলেও আয়রানের শক্তির কাছে পেরে উঠল না। আয়রান ওভাবেই খুব কাছেই দাঁড়িয়ে আছে। এই পর্যায়ে ফের দাঁত কেলিয়ে হাসল আয়রান। রোজের কানে লতিতে ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিস গলায় বলল, অলরেডি হাল বেহাল করে দিচ্ছিস জান। তবে আমি খুবই ডেসপারেট তুই আমার কি হাল করিস তা দেখার জন্য। সাথে তোকেও দেখার জন্য। ডেসপারেটলি ওয়েটিং ফর ইউ জান। রোজ শক্ত চাহনিতে তাকায়। আয়রানের এসব কথায় একটুও না গলে শক্ত স্বরে শুধাল, বাইরে যান। শাড়ি পরব আমি। আয়রান সরল ঠিক। তবে বাইরে গেল না। বলল, বোকা নাকি? তোকে এখানে ফেলে বাইরে যাই আর তুই পালিয়ে যাবি গু। রোজ এবারে ও শান্তভাবে উত্তর দিল, পালাব না। বিশ্বাস নেই। রোজ ছোট শ্বাস ফেলে এবারে বলল, ওকে ফাইন, ওদিক ফিরুন। আমি এখানেই কাপড় পরছি। আয়রান রাজি হল। মুহূর্তেই অন্যদিক ঘুরল। রোজ ততক্ষণে ছোট শ্বাস ফেলে। বিয়ের ভারী শাড়িটা পিন সমেত খুলতে খুলতে কিছুটা সময় লাগল। অতঃপর পেছন ঘুরে বিছানায় রাখা সাদা শাড়িটা হাতে তুলতেই তার সাথে উঠে এল আরেকটা বস্তু, যেটা আয়রানি নিজের ড্রেস চেঞ্জ করে আসার পর নিজের ড্রেসের সাথে বিছানায় রেখেছিল। রোজ ভ্রু কুচকাল। 2 আঙ্গুলে তুলে ধরে মুখ কুচকে নীল সে। মুহূর্তেই ফেলে দিল ফ্লোরের এক কোণে। দ্রুত বলল, চিখ। আপনি আমার কাপড়ের সাথে কি রেখেছেন আয়রান? আপনার ওই। আয়রান ফিরতে নীল। বলে উঠল দ্রুত, কি রেখেছি? আয়শান ভাই তো শুধু কাপড়ই কিনেছে, আর কিছু তো কেনার কথাই নয়। তুই এমন ছিফহহ করছিস যেন। কথাটা বলতে বলতেই আয়রানের চোখে পড়ে ফ্লোরে পড়ে থাকা পোশাকটা। ভ্রু কুচকাল। পর মুহূর্তেই পা দিয়ে ঠেলে এক মুহূর্তেই তা পাঠাল আলমারির কোণাটায়। ফের সোজা হয়ে অন্য পাশে ফিরে বলল, ওটা ওটা তো আমার। আয়শান ভাই কিনেছে যদিও, কিন্তু তুই ওসব ছেলেদের জিনিসে হাত কেন দিয়েছিস? রোজ বড্ড বিরক্ত হয়ে বলল, ওসব আপনি আমার হাতের কাছেই কেন রাখবেন? ছিহ, আমি ধরে ফেলেছি আয়রান ভাই। ছিহ। আয়রান হেসে উঠে। হাসি থামিয়ে পর মুহূর্তেই বলল, আন্ডারওয়্যারই ধরেছিস জান। এমন করছিস যেন আন্ডারওয়্যার ছাড়াও তুই সত্যি সত্যিই আমার কিছু ধরে ফেলেছিস কিনা গ। রোজ নাক মুখ কুচকাল। কান উষ্ণ ঠেকল কেমন। ফর্সা ধবধবে গাল দুটো উষ্ণ উষ্ণ অনুভব হল। বলল, চিহ আয়রান ভাই। আয়রাস হাসি চেপে বলে, খারাপ কি বললাম? চুপ করুন, তৈরি হতে দিন আমায়। আয়রান মেনে নিল। বলল, ওকে চুপ আমি। আয়রান চুপ হয়ে গেল ঠিক, তবে রোজ নিশ্চিন্ত নয়। বারবারই শাড়ি পরার মধ্যে সে আয়রানের দিকে নজর দিচ্ছিল কেবল। ফিরে তাকায় যদি। রোজ বহু কষ্টেই আগের পরে থাকা ব্লাউজ আর পেটিকোটটার উপরই সাদা শাড়িটা পরল। কুচিগুলো ঠিক করল। অতঃপর বলল, শেষ শাড়ি পরা।
রোজের বলতে দেরি হল, কিন্তু আয়রানের ফিরে তাকাতে দেরি হল না। ঘুরে তাকাল সে দ্রুতই। রোজকে সাদা শাড়িটায় দেখে সে হাসল। যেন এক শুভ্রপরী। রোজ এমনিতেই সাদা ধবধবে, তার উপর সাদা শাড়িটা কি সুন্দর মানিয়েছে। আয়রানের বুকের ভেতর কেমন যেন এক শিহরণ বয়ে যায় মুহূর্তেই। ফুরফুরে একটা অনুভূতি। নতুন প্রেমে পড়ার মতো সুখ। আয়রান তাকায়। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ফের খাটের উপর থাকা প্যাকেটগুলো থেকে একটা চকমকে সাদা বিয়ের ওড়না বের করল। সাদার মধ্যে চারপাশে লাল রাঙা বর্ডার। আয়রান তা মেলে ধরল। তা রোজের মাথাতে মেলে দিয়ে দুই হাতে রোজের মুখটা আগলে নিল সে। আবেশী স্বরে বলে, মাই হোয়াইট রোজ, এবার তাড়াতাড়ি করে লক্ষ্মী মেয়ের মতো কবুল বলে আমার হয়ে যা কেবল। ছায়ানির তোর অপেক্ষায় যান। বাড়ির সামনেই সুন্দর নেমপ্লেটটায় নাম লেখা আছে কি ছায়ানির, সেই নেমপ্লেট পার হয়ে গেট দিয়ে প্রবেশ করল দুটো গাড়ি। মুহূর্তেই মধ্যে সেই গাড়িগুলো থেকে হম্বিতম্বি করে নেমে পড়ল কতগুলো মানুষ। অতঃপর দ্রুত এগিয়ে গেল খান বাড়িতে। ভেতরে গিয়েই সবচেয়ে তেজি মধ্যবয়স্ক মানুষটাই হৈ রই করে ডেকে উঠল, আজহার, আজহার খান, বের হ তাড়াতাড়ি। আমার মেয়েকে কোথায় রেখেছিস? হ্যাঁ? পুরুষটির কবির সাহেব, রোজের বাবা। আর কবির সাহেবের চিৎকারগুলো নেহাতি আসতে ছিল না। পুরো ছায়ানিরেই যেন পৌঁছাল। মুহূর্তের মধ্যেই সবাই বেরিয়ে এল। আজহার খান পুরনো বন্ধুকে এতদিন পর নিজ বাড়িতে দেখে ভ্রু কুঁচকে এগিয়ে এসে বলল, কবির, তুই? এতকাল পর তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস বল কবির? কবির সাহেব তেতে উঠলেন। জানালেন, আমি কোনো ভুল করিনি আজহার। তোদের বাড়ির ছেলে আমার মেয়েকে তুলে এনেছে, এখন নিশ্চয় বলবি না যে তুই জানিস না বিষয়টা। আমি জানি তুই জানিস। খুব ভালোভাবেই জানিস আজহার। বল, আমার মেয়ে কোথায়? আজহার খান বিস্ময় নিয়েই তাকাল। বললেন, কিন্তু আমি সত্যিই জানি না। কাকে তুলে এনেছে? কে? আয়শান নাকি আয়রান? আয়জান হওয়ার সম্ভাবনা তো নেই। কবির সাহেব দাঁতে দাঁত পিষে বলল, আমার রোজকে তুলে এনেছে আজহার। আমার বড় মেয়েকে তো তোরা ঘরে তুলিসনি। ঘরে তুললি কোথাকার কোনো তোদের ওই পালিত মেয়েকে। আমার মেয়ের ভালোবাসাটা তোরা গুরুত্বই দিলি না সেদিন। আর এখন? এখন আমার ছোট মেয়েকে নিয়ে টানাটানি করছিস? সুখে থাকতে দিচ্ছিস কই আমাকে? কি করেছি আমি তোদের? কি এক শত্রুতা? আজহার সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। উপস্থিত সবাইকে ঘরে যেতে বলে উনি কবির সাহেবকে বসতে বললেন। একটা সমাধান তো করা যায় কবিরকে বুঝিয়ে। এভাবে শুধু শুধু একটা শত্রুতা বয়ে কি লাভ হচ্ছে তাদের দুইজনের? বিজন্যাসে ক্ষতি হচ্ছে, সামাজিকভাবেও বহু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দুই বন্ধুকেই। ছেলেমেয়েগুলোরও ক্ষতি। দুই বন্ধুর এক বন্ধু এতকাল নিজের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেনি। তবে আজ যখন কবির সাহেব এসেছেনই তখন চেষ্টা করাই যায়। বন্ধুর সাথে সমঝোতায় আসায় যায়। আজহার খান আর কবির সাহেব বসলেন। কয়েক মিনিটের কথাবার্তা চল। অতঃপর আজহার সাহেব বুঝলেন তার বন্ধুটি মানবার নয়। মেয়েদের ভালোবাসে পাগলের মতো, আর সেই মেয়েদের প্রত্যাখ্যান মানতে না পেরেই তো এত শত্রুতা। আজহার সাহেব দীর্ঘশ্বাস ফেলেন। ঠিক তখনই ট্রে হাতে নিয়ে এগিয়ে এল তুলি। এ বাড়ির বড় বউ, আয়শান খানের বউ। তুলি এগিয়ে আসতেই কবির ততক্ষণে রেগে উঠে যাচ্ছিল। মাঝখানে তুলি এসে প্রথমে চায়ের কাপ তুলে ধরল কবির সাহেবের দিকে। হেসে বলল, আঙ্কেল, চা। কবির সাহেব নিলেন না। বরং দাঁত মুখ কুঁচকে নিয়ে বড় অবহেলা নিয়ে বলল, এই না তোর ছেলের সেই পছন্দের মেয়ে, যার জন্য আমার মেয়েকে তোরা রিজেক্ট করেছিলি? আমার মেয়েকে? আমার মেয়ের নখেরও তো যোগ্য না এই মেয়ে। তুলি শুনো। একটু আগেও যখন বলল তখনও তুলি নিশ্চুপে শুনে মেনে নিয়েছিল। এবারেও মেনে নিল। সে জানে সে সত্যিই যোগ্য না। রোজের বর্বনের সমান সমান সে কখনোই ছিল না, আর না তো আয়শানের যোগ্য বউ। কিন্তু এই যে অযোগ্য তকমাটা তাকে আজীবন বয়ে নিতে হবে, এটা কি আয়শান একবারও ভেবেছিল বিয়ের আগে? তুলি ছোট শ্বাস ফেলে চোখ টলমল করল এক মুহূর্তেই। শুকনো ধোক গিলে কান্না দমানোর চেষ্টা চালাতেই আজহার বলে উঠল ততক্ষণে শক্ত স্বরে, কবির, ও আমার মেয়ে, আমার ছেলের বউ। ওকে এভাবে বলার অধিকার আমি তোকে দেইনি। কবির সাহেব হাসলেন যেন তাচ্ছিলের হাসি। উঠে দাঁড়িয়ে শাসিয়ে বলে গেলেন, রাখ তোর অধিকার।
আমার মেয়েকে তুলে আনার জন্য আমি তোদের বাড়ির ছেলেকে কিভাবে নাকে দড়ি দিয়ে ঘুরাব কেবল দেখবি আজহার। কিচ্ছু করতে পারবি না তোরা। এটুকু বলেই কবির সাহেব হন্তদন্ত করে বেরিয়ে গেলেন, সাথে বেরিয়ে গেল তার সাথে আসা তার ছেলে ভাইগুলো। রোজ সাদা শুভ্র শাড়িটায় সেজে বসে আছে, ঘোমটা টানা মুখে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেছে আরও আগেই। এখন রোজের কবুল বলার পালা। অথচ মিনিট 5 পার হওয়ার পরও রোজ কবুল বলছে না, চুপ করেই আছে। আয়রান কেবল নিজের ধৈর্যের সীমা টিকিয়ে রাখার চেষ্টা করছিল, অপেক্ষা করছিল। অবশেষে ধৈর্য হারিয়ে রোজের দিকে গেল। রোজের কানে ফিসফিস করে দ্বিস্বরে বলল, কবুল বল রোজ, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। রোজ তবুও চুপ। আয়রান ফের বলল, রোজ, আমি কিন্তু অতি ভালো পুরুষদের মতো ধৈর্য ধরে বসে থাকতে পারব না তোর কবুল বলার জন্য। রোজ ঘোমটা থেকে মুখ তুল আয়রানের দিকে চেয়ে বলল, আপনাকে বলেছি আমি ধৈর্য ধরতে? আয়রান ভ্রু নাচিয়ে শুধাল, তো কি বলছিস? ধৈর্য না ধরে এখনই বুনিয়ে বাসর ঘরে দৌড় দিব? রোজ বিরক্ত, অতি বিরক্তে কপাল কুচকাল সে। কাজী সাহেবের দিকে চেয়ে দ্রুত বলল, কাজী সাহেব, এই ছেলে এভাবে ফিসফিস করে গেলে কিন্তু আমি কবুল বলব না। দূরে সরতে বলুন এনাকে। কাজী সাহেব এবারে নিরীহ চোখে আয়রানের দিকে চাইল। ততক্ষণে কথাটা শুনে আয়শান, আবরার সহ বাকি 2-4 জন যারা ছিল সবাই হেসে ফেলেছে। আয়শান হাসি চেপে ভাইকে বলল, দূরে সর আয়রান। আয়রান সরল। সরতে সরতে রোজের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আস্ত বেয়াদব তুই। অতঃপর আয়রান সরতেই রোজ কবুল বলল। 1 বার, 2 বার, 3 বার। রোজের কবুল বলার পর মুহূর্তেই কবুল বলতে সময় নিল না আয়রান। দ্রুত বলল সে, যেন এই বিয়ের জন্য তার সমুদ্রসমান তারা। চলবে? কেমন হয়েছে মন্তব্য করার অনুরোধ থাকল, এবং রেসপন্স করবেন।